সুপ্রিম কোর্টে একটা দিনের হিয়ারিং এর জন্য অন্তত 35 থেকে 40 লাখ না 50 লাখ টাকা দিতে হয় শুনেছি। একটা চোখ দেখানোর জন্য একটা লোক সুপ্রিম কোর্টে 50 লাখ টাকা খরচ করছেন, মানে ভাবা যায় না। মানে এটা কোন দেশে আছি আমরা? কত টাকার মালিক এরা? এরা নাকি গরিব ছিল একসময়। আজকে 40 বছর আগে নাকি এরা গরিব ছিল। আজকে এরা একটা হিয়ারিং এ 40 লাখ টাকা খরচ করছে যে আমার হিয়ারিংটা এগিয়ে আনা হোক। সুপ্রিম কোর্ট রাজি হয়ে গেলে হিয়ারিং এর কত সিরিয়াস কেস আছে কি আছে, এই যে একটা হাইকোর্টে সেই তেমন একটা কেস পেছাতে হবে। তসলিমা নাসরিন কোনো খোঁজ খবর রাখেন না। যে তসলিমা নাসরিন বাংলাদেশের হিন্দুদের জন্য এক সময় লড়াই করেছেন, সেই বাংলাদেশের হিন্দুদের যখন আমরা প্রোটেকশন দিতে যাচ্ছি আইনি ভাবে, তখন যদি ক্যা ক্যা ছি ছি করে এই জয় গোস্বামী চেঁচিয়ে ওঠে এবং সেই জয় গোস্বামীকে যদি উনি ডাকেন, তাহলে উনি কিন্তু আবার বাংলাদেশের সব হিন্দু ভাই বোনেদের যাদের উপর বাংলাদেশি মুসলমানরা অত্যাচার করছে গত ৭৯ বছর, তাদের সবাইকে উনি অপমান করলেন। আপনি একটু ওয়েট করুন, নুসরাত জাহান জেলে যাবে কিছুদিনের মধ্যেই। জ্যোতি বসু ৫৫,০০০ লোককে খুন করেছে। সিপিএম হলো পৃথিবীর সবচেয়ে সভ্য কমিউনিস্ট জাত, কারণ সিপিএম মাত্র ৫৫,০০০ লোককে খুন করেছে। প্রথম কথা হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন পেয়েছেন। হায়ার সেকেন্ডারি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বছর পাশ করেছেন সে বছর গণটোকারি বর্ষ ছিল। ফলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইজ নট এলিজিবল টু মানে কমেন্ট এনিথিং অন রিসার্চ। তার সেই যোগ্যতাই নেই। প্রথম কথা, সাধারণ মানুষ কি আমেরিকায় ডাক্তার দেখাতে যায়? দ্বিতীয়ত, কোনো সাধারণ মানুষের নামে যদি কেস থাকে তার জেল হয়ে যায়। তিনি জেলের বাইরে ঘুরছেন কোর্টের ইয়ে নিয়ে, বেল নিয়ে। তারপর উনি আবদার করছেন উনি আমেরিকায় যাবেন। উনার ডেট পড়ছে না, সুপ্রিম কোর্ট থেকে ডেট নিয়ে আসছে। মানে সুপ্রিম কোর্টে একটা দিনের হিয়ারিং এর জন্য অন্তত 35 থেকে 40 লাখ না 50 লাখ টাকা দিতে হয় শুনেছি। একটা চোখ দেখানোর জন্য একটা লোক সুপ্রিম কোর্টে 50 লাখ টাকা খরচ করছেন, মানে ভাবা যায় না। মানে এটা কোন দেশে আছি আমরা? কত টাকার মালিক এরা? এরা নাকি গরিব ছিল একসময়। আজকে 40 বছর আগে নাকি এরা গরিব ছিল। আজকে এরা একটা হিয়ারিং এ 40 লাখ টাকা খরচ করছে যে আমার হিয়ারিংটা এগিয়ে আনা হোক। সুপ্রিম কোর্ট রাজি হয়ে গেলে হিয়ারিং এর কত সিরিয়াস কেস আছে কি আছে, এই যে একটা হাইকোর্টে সেই তেমন একটা কেস পেছাতে হবে। একটা কেস এগিয়ে আনা মানে কোনো একটা সিরিয়াস কেস, হয়তো কোনো খুনের কেস বা কোনো কিডন্যাপিং এর কেস আছে, পেছাতে হবে। কিংবা বধূ নির্যাতনের কেস আছে, সেটা পেছাতে হবে। অদ্ভুত, মানে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। আমার কি এর বেশি কিছু বলার নেই। যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। গরিব মানুষ, আপনি এই কথা জিজ্ঞেস করছেন, গরিব মানুষ আমেরিকায় যায় চিকিৎসা করতে। একদিকে এরা ডায়মন্ড হারবারে ফেক ডাক্তারকে দিয়ে হাজার হাজার মানুষের চিকিৎসা করিয়েছে। তারা আজকে সারা ভারতবর্ষে কোনো আই স্পেশালিস্ট পেও না, তাকে আমেরিকায় যেতে হবে চিকিৎসা করার জন্য। এ মানে আমাদের এখানেই সম্ভব। এবং আমি বলছি মানে এরপর কিন্তু মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা চলে যাবে, আমি এটুকু বলতে পারি। সুদীপ্তদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন জেলে যাচ্ছেন না? বাধাটা ঠিক কোথায়? ওর জেল যাত্রা কে আটকাচ্ছে? ঠিক এই যে আমরা দেখেছিলাম নির্বাচনের আগে একাধিক একাধিক তিনি সুরক্ষা কবচ ক্যাভিয়েট করে নিয়ে এসেছিলেন কপিল সিবালরা। এখন কিসের সমস্যা? মানে জেলে যাচ্ছেন না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? এখনো তো সুরক্ষা কবচ আছে, যেটুকু আমি জানি। সুরক্ষা কবচ আছে এখনো। সুরক্ষা কবচ আছে বলেই জেলে যাচ্ছে না, নইলে বহুদিন আগে জেলে যাওয়ার কথা। এবং এটাকে সিবিআই কে ঠিক করতে হবে, সিবিআই কে ঠিকঠাক লড়তে হবে, ইডি কে ঠিকঠাক লড়তে হবে। কারণ ওই নাজিমুদ্দিন নাকে সে যদি ধরা পড়ে যে নাজিমুদ্দিন 25 টাকা থেকে রেখে 75 টাকা পাঠিয়ে দিত অভিষেক ব্যানার্জির কাছে, তাহলে অভিষেক ব্যানার্জি কেন ধরা পড়বে না? আমি একটা একটা কেসে অভিষেক ব্যানার্জি, আজকে বাকি সব ছেড়ে দিন, অভিষেক ব্যানার্জি যদি নিজের পয়সায় সুপ্রিম কোর্টে যায় তাহলে আপনি কোথা থেকে 35 লাখ টাকা পেলেন? অভিষেক ব্যানার্জি যদি পার্টির পয়সায় ওখানে যান তাহলে পার্টির পয়সা আপনার পয়সা কি করে হয়? কোথা থেকে এই টাকাটা পেলেন? আপনি যে একদিন সুপ্রিম কোর্টে হিয়ারিং করালেন আপনার চোখের ডাক্তারের জন্য, এই টাকাটা আপনি কোথা থেকে আয় করলেন? এই বছর 10 বছর 12 বছর সংসদের চাকরি করলে এত টাকা জমে না একটা লোকের? কোথা থেকে আপনি পেলেন এই টাকাটা? এটা করলেই তো জেলে চলে যায়। আমি জানি না কেন জেলে যাচ্ছে না, আমার কাছে এর কোনো উত্তর নেই। আপনি বললেন সুরক্ষা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সুরক্ষা বলয় কি এতই দুর্ভেদ্য হয়ে যাচ্ছে যে সেটা সেটা ভেদ করে যাওয়া যাচ্ছে না, বা সেই প্রাচীর কি এতই এতই স্ট্রং সেটা ভাঙা যাচ্ছে না? সেটাই তো মনে হচ্ছে। আপনি দেখুন সুপ্রিম কোর্ট তার কথায় হিয়ারিং এগিয়ে নিল। আপনি কত ইম্পর্টেন্ট কেস থাকতে পারে, সুপ্রিম কোর্ট কিছু না জেনে কি করে সুপ্রিম কোর্ট বলে যে এই হিয়ারিং শুনতেই হবে? তো আমাদের দেশে তো আমি সেটাই দেখছি, কেউ যদি বড় লয়ার করে, লয়ারদের অনেক সময়, আর এর বেশি কিছু বলবো না, মানে বিচার ব্যবস্থা নিয়ে তো বলা কথা না। তবে একটা জিনিস দেখুন, স্পেনে একটা ভুল রায় দিয়েছে। স্পেনের ভুল রায়ের ফলে মরক্কো থেকে হাজার হাজার লোক ঢুকছে স্পেনে। পুরো ইউরোপ তছনছ হয়ে গেছে। পুরো ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যে কেমিস্ট্রি
নষ্ট হয়ে গেছে। আমাদের বিচারকদের ভেবে দেখতে হবে যে মানে এইভাবে দেশ চালানো যায় নাকি। বাম আমলে বিতাড়িত হয়ে ১৯ বছর পরে বিজেপি জমানায় কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। শনিবার লেখিকাকে দেওয়া হলো সম্বর্ধনা। তসলিমা নাসরিনের অনুষ্ঠানে বিশৃঙ্খলা রীতিমতো ছবি দেখলাম। জয় গোস্বামীর মঞ্চের দিকে জয় গোস্বামী উপস্থিত ছিলেন সেখানে। লেখিকা পার্সোনালি চেয়েছিলেন জয় গোস্বামী উপস্থিত থাকুক। জয় গোস্বামী উপস্থিত হতেই কিন্তু আমরা সুদীপ্তদা দেখলাম পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো। একদম জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন। এটাই কি ওনার প্রাপ্য ছিল? এটাই কি জয় গোস্বামীর প্রাপ্য ছিল? দেখুন, জয় গোস্বামী, প্রথম কথা হচ্ছে জয় গোস্বামী যেহেতু নাকি, দেখুন আমরা তসলিমা নাসরিনকে কেন সাপোর্ট করি? আমরা তসলিমা নাসরিনকে সাপোর্ট করি তার মূল কারণ হচ্ছে তসলিমা নাসরিন বাংলাদেশের হিন্দুদের পক্ষে দাঁড়িয়েছিলেন, এবং যেহেতু বাংলাদেশের হিন্দুদের পক্ষে তসলিমা নাসরিন দাঁড়িয়েছিলেন, সেহেতু যারা আমাদের ভাই, যেহেতু তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, সেহেতু তসলিমা নাসরিনকে ওই দেশ থেকে বের করে দেওয়া হয় এবং আমরা তাদের অ্যাসাইলাম দিয়েছি। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এই বাংলাদেশি হিন্দু ভাইদের যখন প্রোটেকশন দেওয়ার জন্য সিএএ আইন পাশ করা হলো, তখন সেই সিএ আইনকে মানে কৌতুকভাবে কে ছি ছি করে সবার সামনে ডাকলেন এই জয় গোস্বামী। এরপর যদি তসলিমা নাসরিন জয় গোস্বামীকে নিজে থেকে ডাকেন, আমি বলবো তসলিমা নাসরিন কোনো খোঁজ খবর রাখেন না। যে তসলিমা নাসরিন বাংলাদেশের হিন্দুদের জন্য এক সময় লড়াই করেছেন, সেই বাংলাদেশের হিন্দুদের যখন আমরা প্রোটেকশন দিতে যাচ্ছি আইনিভাবে, তখন যদি কে ছি ছি করে এই জয় গোস্বামী চেঁচিয়ে ওঠে এবং সেই জয় গোস্বামীকে যদি উনি ডাকেন, তাহলে উনি কিন্তু আবার বাংলাদেশের সব হিন্দু ভাই বোনেদের, যাদের উপর বাংলাদেশি মুসলমানরা অত্যাচার করছে গত ৭৯ বছর, তাদের সবাইকে উনি অপমান করলেন। বাংলাদেশের যে হিন্দুরা আছে, বাংলাদেশের যে সংখ্যালঘুরা আছে, যারা আমাদের ভাই, যারা আমাদের জাতির লোক, সেই বাঙালি হিন্দুদের যেখানে রক্ষা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, মোদী গভর্নমেন্ট, অমিত শাহজি যাকে রক্ষা করছেন, আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার, তাকে যারা বাধা দিয়েছে তারা প্রত্যেকে বাঙালির শত্রু। সেদিন যারা কেকা ছিচি করেছে তারা প্রত্যেকে বাঙালির শত্রু। একদিকে তসলিমা নাসরিন সেই বাঙালিদের শত্রু বাঁচানোর জন্য নিজে অনুষ্ঠান করলেন, সেই তসলিমা নাসরিন পরের দিন এসে সেই লোককে ডাকলেন। বিচারিত ছাড়া কিছু না, মানুষ ওই কারণেই খেপে গেছে। আমি একটা কথা বলবো, এই যে জয় গোস্বামীর দিকে যে মানুষ, জয় গোস্বামীর কি এটাই পাওনা ছিল? জয় গোস্বামী যে সাদরে তিনি উঠে যাচ্ছিলেন স্টেজের দিকে কোথাও গিয়ে, এই রিপারকেশন যে হতে পারে, এটা কি ধারণা জয় গোস্বামীর ছিলেন? কারণ জয় গোস্বামী কিন্তু একথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, পাশে আছি। সেই জয় গোস্বামী কি জানতেন না এরকম একটা সিচুয়েশন হবে? কি বলবেন, এটাই কি জয় গোস্বামীর প্রাপ্য ছিল? দেখুন, জয় গোস্বামী মমতা ব্যানার্জির একজন স্তাবক ছিলেন। আপনাকে আমি লাস্ট 40 দশকের, আমি মানে 4 দশকের ঘটনা বলি। বানতলা, বিরাটি, তারপর সেই সময় আন্দুলে হাত কেটে দেওয়া হলো, তারপর আপনার কেশপুর, গড়বেতা, তারপর ধরুন সিঙ্গুর নন্দীগ্রামে প্রথমবার ওনাকে দেখা গেল প্রতিবাদ করতে একটা ইয়ের উপর। এই সিঙ্গুর নন্দীগ্রামে প্রতিবাদ করার পর যখন উনি বুঝলেন যে গভর্নমেন্ট চেঞ্জ হবে, উনি মমতা ব্যানার্জির সঙ্গে এলেন, আবার উনি চুপ করে গেলেন। এরপর যখন নাকি মানে কামদুনি হলো, পার্কস্ট্রিট হলো, মধ্যমগ্রাম হলো, গেদে হলো, আপনার নদিয়ায় ওই ঘটনা ঘটলো, মুর্শিদাবাদে একের পর এক ঘটনা ঘটলো, এমনকি শেষ যখন অভয়ার ঘটনা ঘটলো, তখন জয় গোস্বামী চুপ। সেই জয় গোস্বামীকে কোনোভাবেই ক্ষমা করা যায় না, এবং যারা চিৎকার করেছে তারা আবেগ থেকে চিৎকার করেছে। এরকম একজন ভণ্ড, একজন ভণ্ড মানুষ, মানে এর বেশি কিছু আশা করা উচিত না। তাছাড়া জয় গোস্বামীকে কে ডেকেছে? প্রথমত তসলিমা নাসরিন কাউকে ডাকতে পারেন না, কারণ উনি উদ্যোক্তা নন। উনি বলছেন যে এটা নাকি ওসমান মল্লিক ডেকেছে। ইভেন ওসমান মল্লিকেরও ভাবা উচিত ছিল যে যারা এসছে তারা তাকে, শান্তনু সিনহাও ছিলেন এই অনুষ্ঠানের আহ্বায়ক। তাদের ভাবা উচিত ছিল যে এই লোকটাকে আনছি কোনো রকম, যারা দর্শক তারা পছন্দ করবে নাকি। আপনি শান্তনু সিনহা বা ওসমান মল্লিককে কি বলবেন এই উদ্দেশ্যে? এটা বোধহয় ওসমান মল্লিক ডেকেছে, যেটুকু উনি বলছেন যে ওসমান মল্লিক নাকি ওনার বাড়িতে গেছিল এবং তারপর ফোন করেছেন, তখনই নাকি উনি ফোন করেছেন। কি করে দুটো জিনিস হলো আমি জানি না। ওনাকে নেমন্তন্ন করাটা উচিত হয়নি একদম। আমি বলছি, এখানে আমার মত বিরুদ্ধ মত কোনো মত না। যে ভদ্রলোক গত 4 দশক কোনো অন্যায়কে মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেননি, সেই ভদ্রলোক আজকে যখন নাকি একজন প্রতিবাদী চরিত্রকে যখন সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেখানে তিনি আসতে পারেন না।
জয় গোস্বামী বলেন যে স্বাস্থ্য ক্ষেত্রে, চলচ্চিত্র ক্ষেত্রে হুমকি প্রথার প্রমাণ প্রমাণ পাওয়া গিয়েছে। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে সাহিত্য ক্ষেত্রে হুমকি প্রথার প্রচলন ছিল, তবে তা আটকাতে আয়ুক্ষয় করতে পারবো না, অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। তাহলে কি হুমকি সংস্কৃতির শিকার হয়েছেন জয় গোস্বামীও? কে থ্রেট দিয়েছিলেন, এরকম একাধিক প্রশ্ন উঠছে। এই জয় গোস্বামী এরকম এত স্ট্রং স্টেটমেন্ট দিচ্ছেন, এই প্রশ্ন হচ্ছে উনিও নিজেও কি থ্রেট পেয়েছেন, কে দিয়েছেন? থ্রেট জয় গোস্বামী নিজে দিয়েছেন। জয় গোস্বামীর যে সিন্ডিকেট তারা দিয়েছেন। বুদ্ধদেব গুহকে এই এখানকার সাহিত্য সমাজ তারা আলাদা করে রেখে দিত। কারণ এখানে একটা সিন্ডিকেট চলতো, যে সিন্ডিকেটটা চালাতো অপর্ণা সেন, যে সিন্ডিকেটটা চালাতো তার বাবা চিদানন্দ দাশগুপ্ত এক সময়, যে সিন্ডিকেটটা পরবর্তীকালে আসে আপনার এর হাতে, সুনীল গঙ্গোপাধ্যায়ের হাতে। এই সুনীল গঙ্গোপাধ্যায় এরা 25 জন মিলে সই করেছিল তসলিমা নাসরিনকে তাড়ানোর জন্য। আপনি এখানে কোন রকম হিন্দু শাস্ত্রের উপর কোনো বই ছাপাতে গেলে কলেজ স্ট্রিটে বই ছাপাতে পারবেন না। কলেজ স্ট্রিটের যে ছাপাখানা, যে প্রেসের যে ইকো সিস্টেম, এই পুরো ইকোসিস্টেমটা আপনার পুরোপুরি নকশাল এবং জিহাদিদের কাছে। বইমেলাতে বিশ্ব হিন্দু পরিষদকে যে পরিমাণ জায়গা দেওয়া হতো, তার অন্তত 100 গুণ জায়গা দেওয়া হতো জাগো বাংলাকে। কেন দেওয়া হতো? বহুবার বিশ্ব হিন্দু পরিষদ জায়গা পায়নি, বা আমাদের অন্যান্য যে অর্গানাইজেশন আছে তারা জায়গা পায়নি। কারণ এই যে সো কল্ড গিল্ড বা সো কল্ড আপনার প্রেস, যে এই যে যারা ছাপায়, যারা এদের যে অর্গানাইজেশন, এদের যে ইকোসিস্টেম, এটা পুরোপুরি বামপন্থীদের ছিল। এই কালচার, এই যে হুমকি কালচার, এটা চালু করেছেন জয় গোস্বামীরা, এটা চালু করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়, এটা চালু করেছেন চিদানন্দ দাশগুপ্ত, এটা চালু করেছেন অপর্ণা সেন, এরা চালু করেছে। আপনি কোন রকম আপনি অরবিন্দ ঘোষের উপর কটা বই পাবেন আপনি আমাদের এই এখানে? এমনকি কোনো বড় অন্য কোনো সাধু অনুশীলন সমিতির উপর কোনো বই ছাপাতে দেওয়া হতো না কলেজ স্ট্রিট বই পাড়ায়। যুগান্তরের উপর আপনি জিজ্ঞেস করুন তো, যুগান্তরের সূর্য সেন কোন দলের ছিল, কেউ বলতে পারবে না আমাদের বাচ্চারা। অনুশীলন, যুগান্তর থেকে শুরু করে বিভিন্ন যে অর্গানাইজেশন ছিল, বা বেঙ্গল ভলেন্টিয়ার্স, এই যে বিভিন্ন যে দল ছিল, গাদার পার্টি, তাদের ব্যাপারে একটা বই ছাপাতে গেলে ছাপানো যেত না, বিকজ অফ থ্রেড কালচার। আর এই থ্রেড কালচারের মূলে ছিলেন এই মমতা ব্যানার্জির সঙ্গে যারা ছিলেন তারা, বুদ্ধবাবুর সঙ্গে যারা ছিলেন তারা, জ্যোতিবাবুর সঙ্গে ছিলেন যারা তারা। এই থ্রেড কালচার আমরা তুলে দিচ্ছি। কিন্তু যারা এতদিন ধরে থ্রেড করে এসছে, যারা এতদিন ধরে এই প্রিভিলেজটা পেয়ে এসছে, তাদের আমরা নতুন করে আমরা প্রিভিলেজ দিতে পারবো না। উই আর সরি ফর দ্যাট। জয় গোস্বামী বলছেন যে তিনি থ্রেট খেয়েছিলেন, আপনার কি ধারণা তাকেও কেউ থ্রেট দিয়েছিল? কেউ থ্রেড দেয়নি, ও তো গেছিল, ওকে কিছুই করেনি। এই ধরুন আজকে আমি বলছি জয় গোস্বামী তো দিব্যি আছেন, তসলিমা নাসরিনকে তো মেরে বের করে দেওয়া হয়েছিল রাজ্য থেকে। ওনাকে কোথায় ছেড়ে দেওয়া হয়েছে? ওনাকে শুধু বলেছে আপনি উঠবেন না, আপনার মুখটা দেখতে চাই না, আপনার নির্লজ্জ মুখটা আমরা দেখতে চাই না, আপনি স্টেজে উঠবেন না, এটুকু ওনাকে বলা হয়েছে। আর উনি তো নিজে তাড়িয়ে দিয়েছিলেন তসলিমা নাসরিনকে, ভুলে গেছেন সেসব কথা? তসলিমা নাসরিন ক্ষমা করে দিয়েছে, ওনারও লেফটিস্ট, তসলিমা নাসরিনও তো একটা লেফটিস্ট বন্ধু বান্ধবের গ্রুপ আছে, যেমন ধরুন আনন্দবাজারের ঈশানী দত্ত রায়, আনন্দবাজারের আপনার শ্রীমন্তী ঘোষ, এরা হলো ওনার বন্ধু। পত্রী রায়, এরা সব ওনার বন্ধু। এরা দিল্লিতে এরা একসঙ্গে এরা উইকেন্ডে এরা মিট করতো এরা। তো এরা এখানে এখানে তসলিমাকে ঢুকতে দিত না আনন্দবাজার, তো দিল্লিতে গিয়ে এরা তসলিমার সঙ্গে এরা রিলেশন রাখতো। তো তসলিমার এদের একটা ইনফ্লুয়েন্স আছে, লেফটিস্ট একটা ইনফ্লুয়েন্স আছে, তার থেকে মনের উদারতা থেকে জয় গোস্বামীকে নিয়ে এসছে। বাট তসলিমাকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মানুষ কিভাবে অত্যাচার সহ্য করেছে আমি ফর লাস্ট 15 years। আমি আমি একটা বিষয় যাব যে পরের দিন খোলা হাওয়ায় একটি অনুষ্ঠানের পরিসরে অভিনেত্রী নুসরাত জাহান, একদা তৃণমূলের একদম দাপুটে এমএলএ ছিলেন, বিধায়িকা, সেই নুসরাত জাহান যিনি রীতিমতো ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে যার নাম জড়িয়েছিল, রীতিমতো অ্যারেস্ট হতে যাচ্ছিলেন নুসরাত জাহান, এবং তার স্বামী যশকেও আমন্ত্রণ জানানো হলো, আবার তাদের সাথে রীতিমতো দাঁত বার করে সব বিজেপি নেতারা ছবি তুললেন। ছবি সমাজ মাধ্যমে দেওয়া হয়েছে গর্বের সাথে। তো বেচারা জয় গোস্বামী কি দোষ করলো, প্রশ্ন উঠছে তো। না, দুটোর মধ্যে পার্থক্য আছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যশ বোধহয় বিজেপির একজন সদস্য, সেই জন্য যশকে ডাকা হয়েছে এবং সঙ্গে নুসরাত জাহান এসছে। এবার কেউ এলে তো তাকে ঘাট ধরে বের করে দেওয়া যায় না। একদা তো সুদীপ্তদা, এই নুসরাত জাহান তো রীতিমতো ক্রাইম করেছেন, লোকের থেকে টাকা নিয়ে তাদেরকে ফ্ল্যাট দেয়নি, বিজেপির আন্দোলন ছিল এই নুসরাত জাহানদের প্রতি। তারপর আপনি একটু ওয়েট করুন, নুসরাত জাহান জেলে যাবে কিছুদিনের মধ্যেই। নুসরাত জাহানকে জেলে পাঠানো হবে। এখন কেউ যদি চলে আসে তাকে তো ঘাট ধরে বের করে দেয় না। কিন্তু ওই অনুষ্ঠানে ওনাকে কেউ গলায় মালা দেননি, বা ওনাকে স্টেজে তুলে কেউ মাথায় তোলেনি, কেউ ফটো টটো তুলেছে, ফটো সেশন। আর যশ বোধহয় বিজেপির সমর্থক, সে বোধহয় তার বউকে বা গার্লফ্রেন্ড হবে আমি জানি না, তাকে নিয়ে এসছে, দ্যাটস অল, এর বেশি কিচ্ছু না। সুদীপ্তদা,
আর তসলিমা নাসরিন তিনি কিন্তু বলেছেন, রীতিমতো তার কণ্ঠে উঠে এসেছে যেদিনকে অনুষ্ঠানের দিন তিনি, এবং বারংবার তিনি একাধিক স্টেটমেন্ট এখনো পর্যন্ত দিচ্ছেন, সেখানে তিনি রীতিমতো কোণঠাসা করছেন বামেদের। তিনি বলছেন বামেরা প্রগতিশীলতার মুখোশ পরে আসলে মৌলবাদের পুজো করে, মৌলবাদের তোষণ করে। তসলিমা নাসরিনের কাছ থেকে বাঙালিকে সিপিএম চিনতে হবে না বলছেন শতরূপ ঘোষ। তসলিমার কলকাতায় ফেরায় হেরো মাকু কমরেডদের এত গাত্র জ্বালা কেন, কি বলবেন? দেখুন, তসলিমার এই কথাটা একদম সত্যি কথা। মানে কার্ল মার্কসের সময় থেকে, কার্ল মার্কস নিজে সারা জীবন কোনো কাজ করেননি। কার্ল মার্কস মুখে যা বলতেন তার উল্টো কাজ করতেন। কার্ল মার্কসের দুটো না তিনটে ওয়াইফ ছিল, এবং একজন কাজের লোকের সঙ্গে তার বোধহয় একটি সন্তান হয়েছিল, যেটাকে উনি স্বীকার করেননি, যেটা অ্যাঙ্গেলসের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছিল। এরপর অ্যাঙ্গেলস মৃত্যুর সময় বলে গেছে যে ওই বাচ্চাটা আমার না, ওটা কার্ল মার্কসের সন্তান। সো এবং কার্ল মার্কস নিজে কোনোদিন কোনো কাজ করেননি। একটা পেশি পর্যন্ত সে নাকি শ্রমিকের প্রতিনিধি হয়ে গেছে। তো এবার এরপর কার্ল মার্কসের ওই তত্ত্ব থেকে যারা যারা তৈরি হয়েছে সারা পৃথিবীতে, তারা প্রত্যেকে অত্যাচারী এবং হিপোক্রিট। আপনি স্ট্যালিন, লেলিন, মাও সেতুং, হোচিমিন, চাউমিন, যারা যারা আছে, এদের মতো অত্যাচারী পৃথিবীতে, মানে এরা এত অত্যাচারী যে এদের কাছে এই চেঙ্গিস খা বা নাদির শাহ, এরা এদের কাছে শিশু। এরা এত অত্যাচারী, এদের কাছে চেঙ্গিস খা, নাদির খা, নাদির শাহ এরা শিশু। চেঙ্গিস খা, নাদির শাহ বা হিটলার বা মুসোলিনি, এরা এদের শত্রুদের মাত্র। কিন্তু কমিউনিস্টরা এত বর্বর যে কমিউনিস্টরা তার নিজের লোকেদেরই মারতো। নিজের 2 কোটি লোককে খুন করেছিল স্ট্যালিন, 8 কোটি লোককে খুন করেছে মাও সেতুং, পলপট থেকে শুরু করে এরা সব নিজেদের যারা নিরীহ যারা প্রজা, তাদের খুন করেছে। নিজেদের প্রজাকে কিন্তু আলাউদ্দিন খলজিও খুন করেনি। নিজেদের ইয়েকে আপনার শতাধিক লোককে তারা খুন করেনি। কিন্তু এরা এত বর্বর, এত মানে এই জ্যোতি বসু 55,000 লোককে খুন করেছে। সিপিএম হলো পৃথিবীর সবচেয়ে সভ্য কমিউনিস্ট জাত, কারণ সিপিএম মাত্র 55,000 লোককে খুন করেছে। বাকিরা সব কোটিতে লাখে খুন করেছে সব। মানে সেজন্য সিপিএম এদের মধ্যে সবচেয়ে ভদ্র। ভারতবর্ষে যদিও এরকম শাসন আপনি দ্বিতীয় পাবেন না, যেখানে 55,000, এমনকি তৃণমূল জামানায় 55,000 লোক খুন হয়নি, হয়তো 1,000, 2,000 বা 3,000 লোক পলিটিক্যাল ইয়েতে খুন হয়েছে। সিপিএম 55,000 লোককে খুন করেছে। পৃথিবীর সবচেয়ে সভ্য যদি কোনো কমিউনিস্ট পার্টি হয়ে থাকে, দ্যাট ইজ সিপিএম। এবং জ্যোতিবাবু মানে কাইন্ডলি নোট, মাও সেতুং, হোচিমিন, চাউমিন, লেলিন, স্ট্যালিন, যত আপনি শোনেন, কিম পিম এটসেট্রা, এদের সবার থেকে অনেক ভদ্রলোক হলো জ্যোতিবাবু, কারণ তিনি মাত্র 55,000 লোককে খুন করেছেন। সেহেতু তো আমি একটু সরে আসবো। নেহা বোরা, ককরোচ জনতা পার্টির আন্দোলনের অন্যতম মুখ, সেই নেহা বোরা তিনি বলছেন আমার বাবা ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত, তিনি আমার সঙ্গে কথা বলেন না কারণ আমি বামপন্থী রাজনীতিতে সক্রিয়, তার মনে হয় আমি দেশদ্রোহী, বলছেন নেহা বোরা। একদম সিজেপি তিনি আন্দোলনের অন্যতম মুখ বলছেন আমার বাবা সেনাবাহিনীতে চাকরি করে, তিনি মনে করেন আমার আন্দোলন, আমার রাজনৈতিক মতাদর্শ দেশদ্রোহিতার সঙ্গে মানে সামঞ্জস্য রাখে, তাই তিনি বলছেন আমার বাবা আমার সাথে কথা বলেন না। কি বলবেন? আমি নেহাবরের নাম শুনিনি, এর ব্যাপারে আমি কোনো কমেন্টই করবো না। এসব দুদিন পর এসব পার্টি উঠে যাবে, এদের নিয়ে আমি কোনো কমেন্ট করবো না। অন্য কারো কিছু বললে বলুন। এদের কোনো জাতি নেই, এদের কোনো। আমি আর এর নামই শুনিনি আমি কোনো। গোটা দেশ জুড়ে উল্লাস করছেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হলো তাদের দাবির সামনে, তাদের দাবি যুক্তিযুক্ত ছিল। আরেকটা আন্দোলন করে দেখাক। এদের পিছনে অনেক রকম বড় বড় শক্তি ছিল বলে, আর তাছাড়া কিছু নিরীহ ছেলে পুলে মারধর খাবে বলে এটা গভর্নমেন্ট পিছিয়ে এসছে। নইলে এদের পাল্লায় পড়ে কিছু নিরীহ ছেলে বলে এবার সব অ্যারেস্ট হয়ে যাবে। দ্বিতীয়বার এই আন্দোলন এরা আর সংগঠিত করতে পারবে না, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি। গোবর আর গোমূত্র নিয়ে গবেষণায় টাকা দেয়, কিন্তু বিজ্ঞান শিক্ষায় গবেষণায় টাকা দেয় না। সিপিএম এর আতঙ্কে ঘুম হয় না ওদের, বিজেপিকে মানে রীতিমতো এই যে কথা, গোবর আর গোমূত্র নিয়ে গবেষণায় টাকা দেয় কিন্তু বিজ্ঞান শিক্ষার গবেষণায় টাকা দেয় না, সিপিএম এর আতঙ্কে ঘুম হয় না ওদের, বিজেপিকে তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কি বলবো? প্রথম কথা হলো, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাধ্যমিকে 2nd ডিভিশন বা 3rd ডিভিশন পেয়েছেন। হায়ার সেকেন্ডারি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বছর পাশ করেছেন, সে বছর গণটোকাটুকি বর্ষ ছিল। ফলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইজ নট এলিজিবল টু মানে কমেন্ট এনিথিং অন রিসার্চ। তার সেই যোগ্যতাই নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জীবনে উন্নতি করেছে, ও যেহেতু সিপিএম এর লোক ছিল, গভর্নমেন্টের কেস ফেস গুলো পেয়ে যেত এবং ওটা সেটিং ফেটিং করে জেতাতো। একটা ইয়ে লেভেলে একটা 34 বছর রাজত্ব করলে তো জাজ টাজেদের ভয় দেখানো যায়, এই করে জিততো। ও কোনো ক্যালিবার নেই, গণটোকাটুকি বর্ষে পাশ করা একটা লোক। ফলে রিসার্চ নিয়ে কোনো রকম কমেন্ট করার ওর এখতিয়ার নেই। এবার দ্বিতীয় বলি, ভারতবর্ষে বহু ফেক পিএইচডি তৈরি হয়েছে। যেমন ধরুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর,
ফিজিক্যাল এডুকেশনের এক প্রফেসর, তিনি মাত্র 6 মাসে পিএইচডি করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। আমি আবার বলছি, 6 মাসে পিএইচডি করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তারপর কিভাবে চিরকুটে চাকরি পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তারপর সে একটা প্রমোশন নিয়ে একদিনে 3 ঘন্টার মধ্যে সে প্রমোশন নিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রফেসর হয়ে গেছে। এই ধরনের ফেক পিএইচডি প্রচুর ঘুরে বেড়ায়। আমরা এই পিএইচডিতে অ্যাকাউন্টেবিলিটি আনছি। আপনি আজকে অ্যাডভার্টাইজ দেখবেন যে 80,000 টাকা দেওয়া হচ্ছে খড়গপুর আইআইটিতে পিএইচডির জন্য। যদি একজন টিচার পিএইচডির জন্য এলিজিবল হয়, সে নিশ্চয়ই পিএইচডির গ্র্যান্ট পাবে। কিন্তু যে লোকটা পিএইচডির জন্য এলিজিবল না, তার পিএইচডি আমরা করতে দেবো না। আমরা এমফিল তুলে দিয়েছি, এবং এই ভুলভাল পিএইচডি, এই মলার চেঞ্জ করা পিএইচডি, মানে পিএইচডি করার নাম করে ওই মেয়েদের উপর যৌন নির্যাতন করা, যেটা নাকি এখানকার বহু অধ্যাপক করে এসছে, তারা আজকে ভাইস চ্যান্সেলর পর্যন্ত হয়ে গেছে। পিএইচডি নাম করে স্কলারদের দিয়ে বাড়ির কাপড় কাচানো, এইসব জিনিস আমরা বন্ধ করতে বদ্ধপরিকর। এটা অ্যাবসলিউটলি অ্যাকাউন্টেবল হবে। এবং আগামী দিনে আমি আপনাকে বলছি, রিসার্চ আমাদের দেশে গত 70 বছর কিছু হয়নি। আমরা এটাকে স্ট্রিমলাইন করার চেষ্টা করছি। আপনি বলুন তো আমাদের অপারেটিং সিস্টেম কেন নেই? আপনি বলুন তো আমাদের কেন সার্চ ইঞ্জিন নেই? ফেসবুকের মতো একটা প্রোডাক্ট আমাদের কেন নেই? কারণ রিসার্চের উপর আমাদের কনসেন্ট্রেট, এখন রিসার্চটাকে স্ট্রিমলাইন করা হচ্ছে। ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো থার্ড ক্লাস লোক বা তাদের ফ্যামিলির কেউ যাদের রিসার্চ না করে, উইল এনশিওর দ্যাট। বিদ্যাসাগর ভট্টাচার্য একটা কথা বলেছেন কিন্তু, যে রাতে প্রধানমন্ত্রী রিলের মাধ্যমে জনসমক্ষে আসেন, সরকারের ব্যর্থতা নিয়ে কিছু না বলে তিনি ছাত্র যুবদের বিক্ষোভ এবং তাকে লক্ষ্য করে হওয়া অশালীন ভাষা নিয়েই কথা বললেন। অশালীন ভাষা অবশ্যই নিন্দনীয়, তবে বিক্ষোভকারী ছাত্র যুবদের বিরুদ্ধে পুলিশি এবং রাজনৈতিক হিংসা নিয়েও সমানভাবে কথা বলা উচিত ছিল। একজন গণতান্ত্রিক নেতার কাছে সমালোচনা এবং প্রতিবাদের প্রতি আরো সংযত এবং ভারসাম্যপূর্ণ অবস্থান প্রত্যাশিত বলে জানাচ্ছেন তিনি। কি বলবেন? ওনাকে বলুন একটা আসনে প্রথমে জামানত নিয়ে ফিরে আসতে, জিততে বলছি না, পশ্চিমবঙ্গের যে কোনো আসনে জামানত বাঁচিয়ে ফিরে আসুন উনি, তারপর উনি প্রধানমন্ত্রীর সমালোচনা করবে। হি ইজ নট এলিজেবল। এই ক্ষেত্রেও আমি বলছি উনি এলিজেবল না। আগের ক্ষেত্রে এলিজেবল না ছিলেন কারণ উনি কর্ণাটক বর্ষে হায়ার সেকেন্ডারি পাস। এই ক্ষেত্রে উনি যে এলিজেবল না, কারণ আমি বলছি আজকের দিনে উনি যে কোনো একটা সিট থেকে, সিপিএম তো কেরালা থেকে উঠে গেছে, পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছে, ত্রিপুরা থেকে উঠে গেছে, আজকে উনি যে কোনো, যে সামনের দিনে যে উপনির্বাচন হয় পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা আসনে, একটা আসন থেকে একটা আসন থেকে জামানত বাঁচান, আমি জিততে বলছি না, তাহলে আমি বুঝবো যে আপনি এলিজেবল প্রধানমন্ত্রীর সমালোচনা করার। আপনার সেই যোগ্যতাই নেই।